জমিটাকে উর্বর করে দিচ্ছে, যেখানে যাতে বিরোধী দল হিসেবে শুধু পশ্চিমবঙ্গে এই বিজেপি দলটাই শুধু থাকে, আর কোনো দল না থাকতে পারে। এই কাজটা শুধু আজকে বলে নয়, দিনের পর দিন অনেক দিন ধরে রাজনীতি করে যাচ্ছেন। না হলে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার মতো জায়গায় দাঁড়িয়ে বলতে পারেন যে আমি ব্রাহ্মণ হিন্দু, তাই আমাকে ভোট দাও, তাই আমি সৎ। বুদ্ধদেব ভট্টাচার্যের পুরনো যে কোনো ইন্টারভিউ খুলে দেখো, উনি একটা ইন্টারভিউ যদি 1 ঘন্টার হয়, সেখানে উনি 5টা মিনিটও সময় দেন না ধর্ম নিয়ে কথা বলার জন্য। উনি কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এই নিয়ে কথা বলতেন। এখানকার ছেলেমেয়েরা কীভাবে চাকরি পাবে তাই নিয়ে কথা বলতেন। আমরা ধর্ম নিয়ে কোনো দিন এটা নিয়ে আমাদেরকে কথা বলতে হয়নি। আমাদের লড়াই সাধারণ মানুষ যাতে সর্বক্ষেত্রে তার বিচার পায়। একটা হিন্দু মানুষ, একটা মুসলিম মানুষ, তার ছেলে মেয়ে যেন এসএসসিতে বসতে পারে, সৎভাবে বসতে পারে, সৎভাবে নিয়োগ হয়। আমাদের লড়াই এইটার বিরুদ্ধে। আমাদের লড়াই কোনো পার্টিকুলার বিজেপি, কোনো পার্টিকুলার তৃণমূলের বিরুদ্ধে নয়। আমাদের আদর্শগত লড়াই। এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীর মুখ দেখে নয়। বুদ্ধদেব ভট্টাচার্যের সময়কালে যে রাজনৈতিক একটা পরিসর ছিল, যে আলোচনায় আমরা ইনভলভ থাকতাম, সেইটা আজকে কোথাও না কোথাও আমরা পাচ্ছি না। আমাদের দিনে রাতে টিভি খুললেই একটাই জিনিস, হিন্দু মুসলিম মহাকুম্ভ, এখানে ঈদ, এখানে বিশ্বকর্মা পূজা, কোথায় সরস্বতী পূজা হচ্ছে না। আমাদেরকে এইটা নিয়ে মাতিয়ে রেখেছে এই দুটো দল। কতজন মারা গেছেন, কতজন হিন্দু তাদের ভক্তি ভরে ওখানে গিয়ে স্নান করতে গিয়ে মারা গেলেন, সেই তথ্যটুকু আমাদের সামনে আনলেন না। এই হচ্ছে এদের হিন্দুদের প্রতি ভালোবাসা, এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিমদের প্রতি ভালোবাসা। এই করে না হিন্দু ভালো থাকবে, না মুসলিম ভালো থাকবে। আমাদের লড়াই সাধারণ মানুষ কী করে ভালো থাকবে, সব ধর্মকে একসাথে নিয়ে ইনক্লুসিভভাবে আমরা এগাতে চাই। সৎ রাজনৈতিক নেতা যদি প্রশ্ন করতে চায়, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে চায়, তারা তাদের ভবিষ্যৎটা দেখে নিল। বিজেপিতে থেকে যে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা যাবে না। তুমি বিজেপিতে ততদিন ভালো যতদিন তুমি তৃণমূলকে গাল দিচ্ছ। একটা চিকিৎসক যদি সিপিএমের সাথে দালালি করেও থাকে, তাতে বিজেপি পিছপা হবে, এত বড় একটা আন্দোলন থেকে সরে আসবে, নিজেদের সরিয়ে রাখবে, সেখানে নরেন্দ্র মোদী, অমিত শাহরা কথা বলবেন না? এটা কোনো যুক্তি হতে পারে না। অনুভবদা, প্রথম যে প্রশ্নের দিকে যাচ্ছি, আজকে সকাল থেকে আমরা দেখলাম যে ছুটি নিয়ে একটা বিতর্ক। স্কুলের গণ্ডি তো আমরা সবাই পেরিয়ে এসেছি, কিন্তু সেই ছুটির তালিকা নিয়েও যে রাজনীতি হতে পারে আজকে সকাল থেকে দেখলাম। ঈদের জন্য ছুটি দেওয়া হলো, কিন্তু কলকাতা পৌরসভার তরফ থেকে বিশ্বকর্মা পুজোর জন্য ছুটি দেওয়া হলো না। তুমি কি বলবে এই বিষয়ে? এরপরে শুনেছি শিক্ষা দপ্তর ক্ষমা চেয়েছে, এবং খুব এটা একটা খারাপ দিকে আমরা এগিয়ে যাচ্ছি যে ঈদের জন্য আলাদা তো একটা ছুটির তার জন্য বরাদ্দ থাকে, বিশ্বকর্মা পুজোর জন্য আলাদা ছুটি বরাদ্দ থাকে, তার জন্য আলাদা করে এর ছুটি কেটে এখানে ঢোকাতে হবে। এই রাজনীতিটা করার পেছনে কারণটা কি হতে পারে, সেটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একবার বুঝিয়ে বলেন। এতে কি হয়, দিনের শেষে বিজেপি যে ধরনের যে ইস্যুগুলোকে তুলে রাজনীতি করতে চাইছে ভোটের আগে, সেই জমিটাকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও সহজ করে দিচ্ছেন, ওই জমিটাকে উর্বর করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে কিছু বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো থাকবেন না, তৃণমূল কংগ্রেস দলটাই হয়তো থাকবে না, কিন্তু এই বাংলায় যে কালচারটা উনি তৈরি করে দিয়ে যাচ্ছেন, যেটা আমরা এত বছর দেখিনি। আমরা জ্যোতি বসুর সময় সরকার দেখেছি, আমরা দেখেছি বলতে সাধারণ মানুষরা দেখেছেন, আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের সময় দেখেছি। ওনারা একসময় বলতেন যারা দাঙ্গা করতে আসবে তাদেরকে গুলি মেরে তাদের মাথা গুড়িয়ে দেওয়া হবে। জ্যোতি বসু বলতেন রাজনৈতিক নেতারা না চাইলে দাঙ্গা বাঁধতে পারে না। আর এখানে রাজনৈতিক নেতারা আজকে চাইছে বলেই যে দাঙ্গাগুলো বাঁধানোর চেষ্টা করছে বিজেপি, সেই জমিটাকে উর্বর করে দিচ্ছে, যেখানে যাতে বিরোধী দল হিসেবে শুধু পশ্চিমবঙ্গে এই বিজেপি দলটাই শুধু থাকে, আর কোনো দল না থাকতে পারে। এই কাজটা শুধু আজকে বলে নয়, দিনের পর দিন অনেক দিন ধরে রাজনীতি করে যাচ্ছেন। না হলে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার মতো জায়গায় দাঁড়িয়ে বলতে পারেন যে আমি ব্রাহ্মণ হিন্দু, তাই আমাকে ভোট দাও, তাই আমি সৎ। মানে প্রথমে তো হিন্দুত্ববাদ নিয়ে রাজনীতি হচ্ছিল, এখন ব্রাহ্মণ্যবাদ দিয়েও এখন রাজনীতি করা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পক্ষের মধ্যে এই যে বিজেপি থেকে তৃণমূল নিজেরা কতটা হিন্দু প্রমাণ করতে যে মরিয়া হয়ে উঠেছে, এটা কি বাম আমলে আমরা দেখেছিলাম কখনোই দেখিনি। আমরা যদি ফিরে তাকাই, বুদ্ধদেব ভট্টাচার্যকে কখনো মাথায় ফেস টুপি পরতে হতো না, কিংবা শুভেন্দু অধিকারীদের মতো মাথায় গেরুয়া বস্ত্র পরে রাস্তায় নেমে প্রমাণ করতে হতো না আমি হিন্দু না মুসলিম, এই বিশেষে আমাকে ভোট দাও। উনি তোমরা যখন এইটা নিয়ে আমরা কথা বলছি, যে কোনো বুদ্ধদেব ভট্টাচার্যের পুরনো যে কোনো ইন্টারভিউ খুলে দেখো, উনি একটা ইন্টারভিউ যদি 1 ঘন্টার হয়, সেখানে উনি 5টা মিনিটও সময় দেন না ধর্ম নিয়ে কথা বলার জন্য। উনি কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এই নিয়ে কথা বলতেন। এখানকার ছেলেমেয়েরা কীভাবে চাকরি পাবে তাই নিয়ে কথা বলতেন। আমরা ধর্ম নিয়ে কোনো দিন এটা নিয়ে আমাদেরকে কথা বলতে হয়নি। কিন্তু আজকে দুর্ভাগ্যবশত মমতা বন্দ্যোপাধ্যায় যে 20টা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ফোটানো হয়েছিল বিজেপির দ্বারা আরএসএসের দুর্গা বলে, আজকে সেই আরএসএসের দুর্গা সেই জিনিসগুলো আবার ফিরিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার জন্য একটা বড় কারণ হচ্ছে, আজ কিছুদিন ধরে দেখবে শুভেন্দু অধিকারী রাজনীতিতে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে তেমন একটু বসে গেছিলেন, নাম খুব একটা খবরের কাগজে আসছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ডিসাইড করলেন শুভেন্দু অধিকারীর প্রত্যেকটা কথা ধরে ধরে বিধানসভার মতো জায়গায় উত্তর দিতে হবে,
এবং সেখানে দেখো মহাকুম্ভ অনেক মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ ইত্যাদি ইত্যাদি বলেছিলেন। আমরা মনে করি মহাকুম্ভে যা যা ঘটছে, যে মৃত্যুগুলো হচ্ছে, কিংবা সেখানকার জল যেভাবে নোংরা, যেখানে হট এয়ার বেলুন ফেটে মানুষ মারা যাচ্ছে, যেখানে পদপৃষ্ঠ হয়ে মানুষ মারা যাচ্ছে, সেগুলোকে কাউন্টার করার অনেক জায়গা থাকে। তাই ওটাকে নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে ওটাকে মৃত্যুকুম্ভ বলে বিজেপিদের রাজনৈতিক জমিটাকে আমি শক্ত করে দেব, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কারোর পক্ষে সম্ভব না। তাহলে কি এটা কি কোনো সমঝোতা বলে মনে করছেন বিজেপির সাথে? সমঝোতা শুধু এটা তো সমঝোতা তো আমরা অনেক দিন ধরে বলে আসছিলাম, এবং সত্যি বলতে বিজেপির অনেক মানুষরা আগে সন্দেহ করতো, হ্যাঁ হতে পারে একটা সমঝোতা আছে, কিন্তু আরজিকর কাণ্ডের পরে ধারাবাহিকভাবে তুমি যদি দেখে যাও, ওই বিজেপির মানুষগুলো যারা বিজেপি সমর্থক, যারা তৃণমূল সমর্থক, তাদের সেই সন্দেহটা এখন বিশ্বাসে পরিণত হয়েছে যে এদের মধ্যে একটা রাজনৈতিক বোঝাপড়া আছে। তার সবচেয়ে বড় আরও একটা উদাহরণ, আজকে একটা খবরের কাগজে পত্রিকায় লেখা বেরিয়েছে যে সুজয় কৃষ্ণ ভদ্র উনি যে ফোনে কথা বলেছিলেন, যে অডিওটা এতদিন পরে নাকি সামনে এসছে, এতদিন পরে তার তথ্য সিবিআই সামনে এনেছে, সেখানে কোনো এক অভিষেককে 5 কোটি না 15 কোটি কিছু একটা অ্যামাউন্ট হবে, আমার এক্স্যাক্টলি মনে নেই, অত কোটি টাকা দিতে হবে বলে ফোনে কারোর সাথে কথা বলেছিলেন। এখানে সিবিআই কি করে, প্রত্যেকটা কোনো মানুষের নাম নিলে সাথে তার পরিচয়টা সাথে লিখে দেয়। যেমন সুজয় কৃষ্ণ ভদ্র, উনি এই কোম্পানির, ইনি ধরুন সিইও হোক, ডিরেক্টর হোক ইত্যাদি লিখে দেন। কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখতে গিয়ে কোন অভিষেক সেটা এখনও মেনশন করেনি সিবিআই। এটা তো শুধু আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলাম। এখানে তুমি যদি আরজিকর কাণ্ডের ক্ষেত্রে বলো, এখানে যখন গোটা বিশ্ব উত্তাল, গোটা ভারতবর্ষ উত্তাল, গোটা বাঙালি পুরো জাতি উত্তাল একটা মেয়ের নিরাপত্তা নিয়ে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একমাত্র মানুষ দেশের যিনি আরজিকর কাণ্ড নিয়ে একমাত্র একটা টুইট অবধি করেননি, মুখ খোলা তো বাদ দাও, একটা টুইট অবধি করেননি। অমিত শাহ পশ্চিমবঙ্গে এলেন, উনি রাজনৈতিক সভা করলেন, সেখান থেকে অভয়ার মা বাবা একবার দেখা করতে চেয়েছিলেন, শুধু এইটার জন্য দেখা করতে চেয়েছিলেন যে আমাদেরকে সিবিআই কোনো ঠিক রাস্তায় নিয়ে যাচ্ছে না, আমাদের কি করা উচিত, আপনি সেইটুকু আমাদের রাস্তা দেখিয়ে দিন, এইটুকু জিজ্ঞেস করার জন্য। আমরা দেখেছি যে অগ্নিমিত্রা পাল তিনি খুবই অ্যাক্টিভ, যেখানে কোনো ধর্ষণের ঘটনা, কোনো নারীর ওপর অত্যাচার হচ্ছে, তিনি গিয়ে সেখানে প্রতিবাদ করছেন, আন্দোলন করছেন, পথে বসে পড়ছেন। আমরা এই আজকেই দেখলাম সকালে যে ব্যারাকপুরে তিনি মোহনপুরে যে নাবালিকাকে ধর্ষণ করেছে, সেখানে তার বাড়ির সামনে গিয়ে তিনি কৌস্তব বাগচিকে সঙ্গে করে নিয়ে গিয়ে তিনি বসেছেন, পথে নেমেছেন। তবুও তুমি বলছো যে বিজেপি প্রবলেমটা হচ্ছে অগ্নিমিত্রা পল কিংবা আমাদের আপনি যার নাম বললেন কৌস্তব বাগচি, এনারা যদি মুখ্যমন্ত্রী হতেন, এনারা যদি প্রধানমন্ত্রী হতেন, এনারা যদি সিবিআইয়ের কর্তা হতেন, তাহলে আমি অন্তত এদেরকে রেসপেক্ট করতাম, এরা যে লড়াইটা লড়ছেন সেটা বিফলে যাচ্ছে না। কিন্তু এখন তো আমরা দেখছি এদের লড়াইকে স্বয়ং নরেন্দ্র মোদী, স্বয়ং অমিত শাহরা পাত্তা দিচ্ছেন না। আমি একটা জিনিস নিশ্চয়ই মানবো, এতে আমার মানতে কোনো আপত্তি নেই, যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে যে লড়াই করছেন, উনি যত অসৎ হোক, যত টাকা চুরি করুক, একসময় দুর্নীতি করেছেন, এখনও হয়তো করছেন, উনি যতই যা কিছু করে থাকুক, পশ্চিমবঙ্গে উনি যে লড়াইটা লড়ছেন উনি সৎভাবে লড়ছেন। কিন্তু যারা মাথায় বসে আছে সেই নরেন্দ্র মোদী, অমিত শাহরা, তারা যদি শুভেন্দু অধিকারীকে টকের আলু হিসেবে ফেলে রাখে দিনের পর দিন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া এখন এর একটা কারণও আছে যে কেন এই সেটিং, আমরা শুধু মুখে মুখে সেটিং বলি, সেটিং তত্ত্ব, এর কারণটা কি, এটাও একবার আমাদেরকে বিশ্লেষণ করে দিতে হবে একসাথে। যে তুমি লোকসভা নির্বাচনে দেখলে বিজেপি 240টা সিট পেয়েছে, এবং 3টে দলের সাথে আরও বিশেষ 3টে বলতে মেনলি 2টো দল, যেটা হচ্ছে তোমার নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, তাদের সাথে মিলে একটা জোট করে সরকার চালাচ্ছেন। এবং এই দুজনকে আমরা জানি এরা যখন তখন পাল্টি খেতে পারে, আর এরা যদি পাল্টি খায় তখন নরেন্দ্র মোদীর সরকার কিন্তু টলমল করবে, গদি থেকে কিন্তু নরেন্দ্র মোদী সরে যেতে পারেন। সেখানে যে দলটি নরেন্দ্র মোদীর গদিকে বাঁচাতে পারে তা হলো তৃণমূল কংগ্রেসের 29টা সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে এগিয়ে আসবেন এই নরেন্দ্র মোদীকে বাঁচাতে। সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদী চাইছেন না এখন কোনোভাবে তৃণমূল কংগ্রেসকে খেপিয়ে তুলতে, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়কে খেপিয়ে তুলতে, কিংবা কিছু ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকানোর ইত্যাদি ইত্যাদি। না হলে দিনের পর দিন ওই অগ্নিমিত্রা পল, যার নাম বলছো, শুভেন্দু অধিকারী, এরা দিনের পর দিন রাস্তায় নেমে ভাইপোকে জেলে ঢোকাবো, বছরের পর বছর ধরে বলে যাচ্ছেন ভাইপোকে জেলে ঢোকাবো, পিসিকে জেলে না ঢুকে আমি থামবো না। আজ এত বছর হয়ে গেল, কোনো একটা কাজ এগিয়ে উনি করতে পেরেছেন, সফল হয়েছেন কোনো একটা কাজে? করতে পারেন না। তার কারণ নরেন্দ্র মোদী চায় না। যেদিন নরেন্দ্র মোদী চাইবে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় জেলে ঢুকবে, আমার বিশ্বাস। তাহলে কি বামেদের যে লড়াই রাজনৈতিক ময়দানে, সেই লড়াই কি মমতার বিরুদ্ধে নয়, সেটা মোদীর বিরুদ্ধে? আমাদের লড়াই সাধারণ মানুষ যাতে সর্বক্ষেত্রে তার বিচার পায়, একটা হিন্দু মানুষ, একটা মুসলিম মানুষ, তার ছেলে মেয়ে যেন এসএসসিতে বসতে পারে, সৎভাবে বসতে পারে, সৎভাবে নিয়োগ হয়। আমাদের লড়াই এইটার বিরুদ্ধে। আমাদের লড়াই কোনো পার্টিকুলার বিজেপি, কোনো পার্টিকুলার তৃণমূলের বিরুদ্ধে নয়। আমাদের আদর্শগত লড়াই
এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীর মুখ দেখে নয়, মানুষ যাতে পশ্চিমবঙ্গে আবার সেই বুদ্ধদেব ভট্টাচার্যের সময়কালে যে রাজনৈতিক একটা পরিসর ছিল, যে আলোচনায় আমরা ইনভলভ থাকতাম, সেইটা আজকে কোথাও না কোথাও আমরা পাচ্ছি না। আমাদের দিনে রাতে টিভি খুললেই একটাই জিনিস, হিন্দু মুসলিম মহাকুম্ভ, এখানে ঈদ, এখানে বিশ্বকর্মা পূজা, কোথায় সরস্বতী পুজো হচ্ছে না। আমাদেরকে এইটা নিয়ে মাতিয়ে রেখেছে এই দুটো দল। কেউ একটা শিক্ষার কথা বলছে না, কেউ একটা শিল্পর কথা বলছে না, কেউ আমাদের যারা বাচ্চা ছেলেমেয়ে যারা পড়াশুনো করে, বুদ্ধদেব ভট্টাচার্যর আমলে বুদ্ধদেব ভট্টাচার্য একটা স্বপ্ন দেখেছিলেন যে আমার পাড়ার ছেলেটা চাকরি করে পাড়াতেই থাকবে, তার মা বাবার পাশে থাকবে, দিনের বেলা চাকরি করবে, রাতের বেলা অন্তত তার মা বাবার কাছে এসে যেন ছেলেটা থাকতে পারে। আজকে সেই ছেলেমেয়েরা কোথাও ব্যাঙ্গালোরে যায়, কোথায় পুনেতে যায়, কোথায় হায়দ্রাবাদে যায়, তাদের মা বাবা যদি মারাও যায়, আমার বলতে খুব খারাপ লাগছে, তার মা বাবা যদি মারাও যায়, দুদিন ওই বডিটা ফ্রিজে থাকবে, ওই মা বাবাও জানে ছেলে সন্তান আস্তে আস্তে কেউ বিদেশে চলে যাচ্ছে। আজকে সেই নিয়ে আমরা কথা বলছি না, আমরা আজকে হিন্দু মুসলিম, দেখুন মারা গেলে হিন্দুও মারা যাবে, আর যারা চাকরি পাচ্ছে না সেখানেই তুমি দেখো, সেখানে হিন্দুও চাকরি পাচ্ছে না, হিন্দুর ছেলেও চাকরি পাচ্ছে না, মুসলিমের ছেলেও চাকরি পাচ্ছে না। এই যে মহাকুম্ভ বলে এত বড় আয়োজন, সেখানে তো মারা গেলেন হিন্দু, যাদের জন্য এত বড় আয়োজন, যাদেরকে বেশ করে নরেন্দ্র মোদীরা ভোট আদান প্রদান করেন, সেই হিন্দুদেরকে তো মরতে হলো দিনের শেষে। আর নরেন্দ্র মোদীরা কী করলেন, সেই হিন্দুরা কতজন মারা গেছেন, কতজন হিন্দু তাদের ভক্তি ভরে ওখানে গিয়ে স্নান করতে গিয়ে মারা গেলেন, সেই তথ্যটুকু আমাদের সামনে আনলেন না। এই হচ্ছে এদের হিন্দুদের প্রতি ভালোবাসা, এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিমদের প্রতি ভালোবাসা। এই করে না হিন্দু ভালো থাকবে, না মুসলিম ভালো থাকবে। আমাদের লড়াই সাধারণ মানুষ কী করে ভালো থাকবে, সব ধর্মকে একসাথে নিয়ে ইনক্লুসিভভাবে আমরা এগাতে চাই। সেইটার জন্য আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করবো আগামী বিধানসভায়। বামেদের রাজ্য সম্মেলন আমরা দেখলাম এবং সেখানে আমরা যে বিষয়ের দিকে বেশি গুরুত্ব দিয়েছি কিংবা বামেরাও গুরুত্ব দিয়েছে, নারীদেরকে বেশি প্রাধান্য দেওয়া হলো। প্রবীণদের নাম সরিয়ে নবীনদের যেমন প্রাধান্য দেওয়া হলো, নারীদেরও প্রাধান্য দেওয়া হলো। এমনটা কেন? রাজ্যে কি মহিলা মুখ্যমন্ত্রী রয়েছে, তার সাথে লড়বার জন্যই কি মহিলাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে? না, সিপিএমের রাজ্য সম্মেলনে কী হচ্ছে বিশেষতভাবে আমি জানি না, কারণ আমি ওখানে উপস্থিত ছিলাম না আর আমি সিপিএমের কেউ নই। তবে এটা একটা ক্ষেত্রে সঠিক, এখন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যেভাবে ধর্ষণ, যেভাবে নারীদের প্রতি অবিচার দিনের পর দিন চলে আসছে, সেখানে দাঁড়িয়ে নারীদেরকে সামনে এগিয়ে আসাটা সবচেয়ে বড় একটা আটকানোর জায়গা হতে পারে। আমরা দেখেছিলাম যখন আরজিকর কাণ্ডে যখন মহিলারা রাত দখল করেছিলেন, তখন হাজার হাজার মহিলারা এগিয়ে এসেছিলেন। এই মহিলাদের সবার আগে সামনের সারিতে দাঁড় করিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। তাই জন্য কোথাও না কোথাও হয়তো বামেরা মনে করেছেন এক্ষেত্রে যেহেতু পশ্চিমবঙ্গে এখন একটা বড় ইস্যু কিন্তু মহিলাদের প্রতি অত্যাচার, রেপ, এই যে জিনিসগুলো বাড়ছে, সেগুলোকে রোখার জন্য পুরুষরা যতভাবে এগাবে তার থেকে বড় দায়িত্ব আমার মনে হয় মহিলাদের নিতে হবে, এবং তাই বামেরা করেছে বলে আমার বিশ্বাস। দেখলাম যে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতি। তারপর দেখলাম জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি ফেসবুক পোস্ট করেছেন, তারপর তাকে সরিয়ে দিতে হলো পোস্টটা। সব মিলিয়ে কি বলবেন? দেখুন, আমার মনে হয় জগন্নাথবাবু জীবনে প্রথমবার একটা ভালো কাজ করেছিলেন। মানে উনি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে উনি মনে করেছিলেন যারাই দুর্নীতি করেছে, সেটা আমার দলে হোক, সেটা তৃণমূল কংগ্রেসে হোক, সেটা সিপিএমে হোক, কংগ্রেসে হোক, যেই হোক, এই রাজনীতির ঊর্ধ্বে গিয়ে যারা যারা চাকরিতে দুর্নীতিতে যুক্ত ছিলেন তাদের সবার শাস্তি হওয়া উচিত। এবং উনি কারোর নাম নেয়নি ওনার ফেসবুক পোস্টে। তারপরেও ওনার উপরে যেভাবে আক্রমণ উঠে এলো, সেটা শুভেন্দু অধিকারীর একটা লবির দিক থেকে, কিংবা ধরো তুমি দিব্যেন্দু অধিকারীর কথা বলছো, উনি কেস ফাইল করেছেন শুনলাম। এর ফলে তুমি আগামী ভবিষ্যতে কোনো সৎ রাজনৈতিক নেতা যদি প্রশ্ন করতে চায়, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে চায়, তারা তাদের ভবিষ্যৎটা দেখে নিল। বিজেপিতে থেকে যে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা যাবে না। তুমি বিজেপিতে ততদিন ভালো যতদিন তুমি তৃণমূলকে গাল দিচ্ছ, যতদিন তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল দিচ্ছ। কালকে আমার বিশ্বাস যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে জয়েন করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধোয়া তুলসী পাতা হয়ে যাবে। আরে এই বিজেপি তো শুভেন্দু অধিকারীর ছবি দেখিয়ে বলেছিল সারদার টাকা চুরি করে, নারদার তাদের পার্টি অফিসে একটা ভিডিও দেখিয়ে বলেছিল। আজকে সেই শুভেন্দু অধিকারীকে নিয়ে এরা জয়গান করে। আমার কোথাও না কোথাও মনে হয় যারা এইসব করে তাদের ওইসব চাকরি দুর্নীতি নিয়ে মাথা ব্যথা নেই, ওদেরকে রাজ্যে ক্ষমতায় আসতে হবে, তাই জন্য এরা কারোকে একটা আঁকড়ে ধরে বেঁচে থেকে ওই কাজটা সম্পন্ন করতে চায়। এদের কোনো দুর্নীতি নিয়ে মাথা ব্যথা নেই। কে রাস্তায় দিনের পর দিন 1000 দিন বসলো, 2000 দিন বসলো, এটা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। ইভেন আমার কিছু কিছু ক্ষেত্রে মনে হয় আরজি করে মহিলার উপর একটা নির্মম ঘটনা ঘটেছে, সেখানেও আমরা বিজেপিকে কিন্তু সামনের শ্রেণীতে পাইনি। তুমি যদি ভালো করে দেখো, এত আন্দোলন হলো, কেন হয়নি তার একটা কারণ হচ্ছে ওই সঞ্জয় রায় বলে যে ব্যক্তিটি, উনি শুধু মুসলিম নয় বলে বিজেপির সিলেবাসের বাইরে চলে এসছে,
তাই ওরা আন্দোলনের সামনের শ্রেণীতে গিয়ে কখনো আন্দোলন করতে আমরা দেখলাম না। কিন্তু বিজেপির দাবি যে যে চিকিৎসকরা ওখানে চিকিৎসক পড়ুয়ারা বসেছিলেন, ধর্নার জন্য বসেছিলেন, তারা কোথাও গিয়ে বামেদের সাথে তাদের একটা চুক্তি হচ্ছিল। বামের অনেকে সংগঠনের অনেক, যদি চুক্তি থেকে থাকে, আমি জানি না এটা কতটা সত্যি, যদি চুক্তি থেকে থাকে তাই জন্য বিজেপি কেন পিছিয়ে যাবে একটা আন্দোলন থেকে, আমি সেটার কোনো কারণ বুঝতে পারছি না। আরে আন্দোলনটা তো শুধু শিক্ষকের জন্য নয়, যে শিক্ষকরা ওখানে বসে আন্দোলন করছিল আমি তো তাদের জন্য আন্দোলন করছি না, একটা মহিলার নিরাপত্তা। রাজ্যের সমস্ত মহিলা যদি মানে সিপিএমের হয়ে কথা বলতো, যদি সিপিএমের হয়ে দালালি করতো, তাহলে বিজেপির পেছনে সরে আসার একটা কারণ বুঝতাম। কয়েকটা চিকিৎসক যদি সিপিএমের সাথে দালালি করেও থাকে, তাতে বিজেপি পিছপা হবে, এত বড় একটা আন্দোলন থেকে সরে আসবে, নিজেদের সরিয়ে রাখবে, সেখানে নরেন্দ্র মোদী অমিত শাহরা কথা বলবেন না, এটা কোনো যুক্তি হতে পারে না। সেক্ষেত্রে আমি কিছু এই জগন্নাথবাবুর পোস্টার দেখার পরে আমি অনেক বিজেপির কিছু সোকল্ড সাংবাদিক, ইউটিউব সাংবাদিককে দেখলাম, ওনারা বলছেন আরে সুপারিশ দিয়েছে, সুপারিশ মানে কি চাকরি দেওয়া? কত বড় এরা! আবার দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের ওই যারা দুর্নীতি করে আসছে, যারা সুপারিশ দিয়েছিল, শওকত মোল্লা ইত্যাদি ইত্যাদি, ওদের নামও আছে, কিন্তু ওই লিস্টে শুধু দিব্যেন্দু অধিকারীর নাম নেই, শওকত মোল্লাদেরও নাম আছে। তাহলে দিব্যেন্দু অধিকারীকে ক্লিনচিট এইসব বলে ক্লিনচিট দেওয়া মানে কোথাও না কোথাও শওকত মোল্লাদের মতো নেতাদেরকেও ক্লিনচিট দিয়ে দেওয়া। তো আমি এই জন্যই বলছি, এরা দুর্নীতি নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই, এদেরকে সরকারে আসতে হবে কোনোভাবে। ওই জন্য আমরা দেখেছিলাম যখন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছিলাম, এদের চিন্তা ছিল নবান্নকে ঘেরাও করে মুখ্যমন্ত্রীকে উপর থেকে টেনে তুলে গঙ্গার জলে ছুঁড়ে ফেলার মতো এর একটা ডাক দিয়ে এরা নবান্ন অভিযান করেছিলেন। তাই জন্য আমরা কিন্তু ওই মিছিলে আমরা সাথ দিইনি, কারণ আমরা মনে করেছিলাম আমরা গণতান্ত্রিকভাবে মানুষকে বুঝিয়ে রাস্তায় থেকে মানুষের কাছে গিয়ে মুখ্যমন্ত্রীকে আমরা চেয়ার থেকে সরাবো। আমরা কিন্তু ওই বাংলাদেশ স্টাইলে মুখ্যমন্ত্রীকে উপর থেকে টেনে বার করবো, কেউ কেউ বলেছিল হেলিকপ্টার করে পালাতে হবে, আমরা ওটাতে বিশ্বাস করি না, আমরা ওটাতে এখনও বিশ্বাস করি না। আমরা ভেবেছি, এখনও মনে করি রাজনৈতিকভাবে লড়াই করে মুখ্যমন্ত্রীকে যদি হারানো যায়, আমরা সেই পথেই হারাবো। তাতে যদি আরও 10টা বছর লাগে, আরও 15টা বছর লাগবে, তাই লাগবে। অনুভবটা আমরা ভেবেছিলাম যে আরজি করের পর এই যে ধর্ষণমূলক যে ঘটনা হয়তো সংখ্যায় অনেকটা কমবে, কিন্তু আমরা দেখলাম চিত্রটা পুরো পাল্টে গেল। প্রতিদিন কোথাও না কোথাও নাবালিকা থেকে শুরু করে ধর্ষণের ঘটনা সামনে আসছে। কেন এমনটা, কেন সমাজে? এর কারণ একটাই, এবং সবচেয়ে বড় কারণ হচ্ছে এই ধর্ষকরা যখন দেখলো আরজি কর কাণ্ডের মতো এত বড় একটা ঘটনা হলো, এত লোক রাস্তায় নামলো, তারপরেও যারা আসল অপরাধী তাদের শাস্তি হচ্ছে না, তখন এই ধর্ষকরা মনে করলো এই রাজ্য সরকার, এই সরকার শুধু আমাদেরকে রক্ষা করার জন্য আছে। যখন রাস্তায় রাস্তায় আন্দোলন হচ্ছিল, যারা ধর্ষকের বিরুদ্ধে আওয়াজ তুলছিলেন, তখন কুণাল ঘোষ, দেবাংশুদের মতো ছ্যাঁচড়া ছেলেরা তারা আমাদের বিরুদ্ধে আওয়াজ তুললো যে আমরা কেন ধর্ষকের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করছি। মানে আমরা আওয়াজ তুলেছি ধর্ষকের বিরুদ্ধে, কিন্তু গায়ে লেগেছে তৃণমূল কংগ্রেসের। এইখানে কোথাও না কোথাও ধর্ষকরা একটা মনে করেছে যে এই সরকার আমাদেরকে রক্ষা করার জন্য কোথাও না কোথাও চেয়ারে বসে আছে। না হলে কোনো মুখ্যমন্ত্রী ফতুয়া জারি করছেন যে রাত্রেবেলা মেয়েদেরকে রাস্তায় বেরানো উচিত নয়, যতটা সম্ভব কম বেরাও রাস্তায়। মানে একজন মহিলা মুখ্যমন্ত্রীর কাছ থেকে যদি এইটা শুনতে হয়, তারপরে তো ধর্ষকরা তাদের মনোবল বাড়বে, এটাই স্বাভাবিক। আর তার জন্য যখন ওরা দেখছে যে কোনো শাস্তি হচ্ছে না, ওরা এইসব কর্মকাণ্ডে আরও বেশি করে লিপ্ত হচ্ছে, কারণ জানে আমরা এইসব করার পরে যদি কিছু টাকা খাইয়ে দিই তৃণমূল কোনো নেতাকে, এবং শুধু ধর্ষক বলে নয়, তৃণমূল নেতা যারা তৃণমূলের পদে আছে তারাও যে এইসব কাজকর্ম করছেন, কালকেই একটা ঘটনা আমি পড়ছিলাম, এরকম কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। তো ওরা জানেন মাথায় কেউ বসে আছেন যারা আমাদেরকে বাঁচিয়ে দেবেন, তাই জন্য দিনের পর দিন তারা এই সাহসগুলো পেয়ে যাচ্ছেন। এই যে শাসক শিবির, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে অপরাজিতা আইন, সেই আইন নিয়ে এলে নাকি এই ধর্ষণমূলক ঘটনাগুলো অনেকটা কমে যাবে। তুমি কি মনে করছো? হ্যাঁ, আইন তো করা উচিত। মানে পশ্চিমবঙ্গে একটা আইন আছে, যেটা মানে ভারতবর্ষে একটা যেটা আইন আছে সেটাই এনাফ একটা ধর্ষককে কোনো জায়গায় আটকানোর জন্য। তার জন্য আলাদা করে নতুন কোনো আইন আনতে হবে না, একটা যে আইন আছে সেটাই যথেষ্ট আইন। সেই আইনটাকে ঠিকঠাকভাবে পালন করা হচ্ছে না এবং তার জন্যই ধর্ষণ হচ্ছে, এটা আগে মমতা বন্দ্যোপাধ্যায়দের বুঝতে হবে। যে আইনটাকে আছে ওইটাকে ঠিকঠাকভাবে প্রণয়ন করুন আপনি, তারপরে আপনি নতুন কোনো বিল আনবেন। যদি ওইটাতে কাজ না হয় তারপরে আপনি নতুন বিল আনুন, তাতে আমরা আপনার সাথ দেবো। কিন্তু যে আইনটা আছে সেইটাকেই আপনি কাজ করছেন না, আপনি ধর্ষককে আড়াল করছেন। ওই আরজি করের যিনি প্রাক্তন অধ্যক্ষ ছিলেন, উনি এত কিছুতে, এত দুর্নীতিতে জড়ানোর পরেও হয়তো কোথাও না কোথাও সিবিআই বলেছিল ওনারা নাকি ইয়েতেও যুক্ত আছে, ধর্ষণ কাণ্ডেও যুক্ত। তাকে তার পরের দিন অন্য একটা কলেজে অধ্যক্ষ করে দেওয়ার মতো কুকর্ম যে মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারে, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নাকি অভয়ার পরিবারকে টাকা দেওয়ার মতো কিছু কাজ করেছেন বলে অভিযোগ সামনে আসছে, সেই জিনিসগুলো দেখার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা জিনিসগুলো তো দেখলাম কীভাবে উনি হ্যান্ডেল করলেন সিচুয়েশানগুলোকে। এইগুলো দেখার পরে ওনার কাছ থেকে অপরাজিতা বিল নিয়ে আমরা জ্ঞান শুনবো,
সেটা আমার ঠিক হজম হচ্ছে না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।